নমস্কার বন্ধুরা, ভীষণ দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভারতের ফেভারে। এক এক করে আজকের এই আপডেটগুলো আপনাদের সামনে শেয়ার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসে যেখানে দাঁড়িয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ এই মুহূর্তে থেমে গেছে এবং দুই দেশের মধ্যেই স্থিতিশীল অবস্থা রয়েছে। কিন্তু যুদ্ধ থামার পরেও এখনও যেটা চলছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক খেলা কিন্তু শুরু হয়েছে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে কূটনীতির দিক থেকে ভারত কিন্তু বিভিন্ন দেশের থেকে এক কদম এগিয়ে রয়েছে। অর্থাৎ ভারতের সাথে কূটনীতিতে জেতা সেটা কিন্তু চারটেখানি কথা নয় এবং পাকিস্তান তো আরও নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলি উঠে এসে যেগুলো আমি এক এক করে আপনাদের সামনে শেয়ার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সবার প্রথম যে আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা প্রত্যেকেই জানেন গত 22শে এপ্রিল 2025 তারিখে পেহেলগাম অ্যাটাকের পরপরই কিন্তু 23শে এপ্রিল আমাদের ভারতের বিএসএফের এক জওয়ানকে পাকিস্তান রেঞ্জার্স গ্রেপ্তার করে। অর্থাৎ পূর্ণম কুমার সাউ আমাদের ভারতীয় বিএসএফের একজন সেনা জওয়ান, যিনি কিনা পাকিস্তানের ভেতরে ঢুকে গেছিলেন ভুলবশত, এবং তারপর পাকিস্তানি রেঞ্জার্সরা সেই পূর্ণম কুমার সাউকে গ্রেপ্তার করে কিন্তু পাকিস্তানের ভেতরে নিয়ে যায়। কিন্তু আজকে 22 দিনের মাথায় পাকিস্তান বাধ্য হলো সেই সেনা জওয়ানকে, অর্থাৎ ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের সেনা জওয়ান পূর্ণম কুমার সাউকে কিন্তু আজকে পাকিস্তান বাধ্য হলো ভারতের হাতে তুলে দিতে। তো বিএসএফ কি জানাচ্ছে সেই বিষয়ে বিস্তারিত আপডেট অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও দ্বিতীয় যে আপডেটটি রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন তুরস্ক অর্থাৎ তুর্কি, যেই তুর্কিতে কিছুদিন আগে ভূমিকম্প হওয়ার ফলে সবার প্রথম আমার ভারতবর্ষ সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল তুরস্ককে। অর্থাৎ তুরস্কে যখন ভূমিকম্পে নাজেহাল অবস্থা, সবার প্রথম কিন্তু আমাদের এই ভারতবর্ষ তুরস্কের ভেতরে কিন্তু ভারতীয় সেনা থেকে শুরু করে, ভারতীয় সিভিল ডিফেন্স থেকে শুরু করে, ভারতের মেডিকেল টিম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সবার আগে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আমাদের ভারত তুরস্ককে। সমস্ত কিছু পাঠিয়ে সেখানে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় মেডিকেল ক্যাম্প বানিয়ে তুরস্কের সাধারণ মানুষদেরকে কিন্তু সমস্ত রকম ফ্যাসিলিটি দিয়েছিল আমাদের ভারত সরকার। এবং সেই তুরস্ক যখন ভারত পাকিস্তানের যুদ্ধ আবহ তৈরি হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে সবার প্রথম সেই তুরস্ক আমাদের ভারতকে অবজ্ঞা করে সরাসরি কিন্তু পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দেয় সহযোগিতার জন্য। শুধু সহযোগিতার জন্য হাতই বাড়িয়ে দেয়নি, সরাসরি তুরস্ক কিন্তু বিভিন্ন অত্যাধুনিক ড্রোন পাকিস্তানকে কিন্তু দিয়েছে, যেন পাকিস্তান সেই ড্রোন দ্বারা ভারতের ওপর হামলা চালাতে পারে। তো বুঝতে পারছেন, যেই তুরস্ক বিপদের সময় ভারতকে সবার প্রথমে পেয়েছিল, সেই তুরস্কই যখন ভারত পাকিস্তানের যুদ্ধ আবহ তৈরি হয়েছিল, সে সময় তুরস্ক সবার প্রথমে এসে পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে এবং পাকিস্তানকে অত্যাধুনিক ড্রোন দিয়েছে, যেই ড্রোন দিয়ে পাকিস্তান ক্রমাগত কিন্তু ভারতের ওপরে অ্যাটাক করার চেষ্টা করেছে। এবং সেই তুরস্ক আজকে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ মোটামুটি বলা চলে প্রায় থেমেই গেছে এবং এই মুহূর্তে কূটনৈতিক খেলা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের কূটনৈতিক চালে এবার তুরস্ক কিন্তু এবার ভারতের হাতে পায়ে ধরার মতন অবস্থায় এসে পড়েছে। অর্থাৎ তুরস্কের যে রাজধানী রয়েছে আঙ্কারা, সেখান থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশন অবশ্যই আমি আপনাদের দেখাবো এবং কেন তুরস্ক নাজেহাল অবস্থা হয়ে এবার ভারতের হাতে পায়ে ধরার মতন অবস্থা হয়েছে, এই বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আপডেট রয়েছে যেটা আমি আপনাদের সামনে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা চলুন এবার মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা সবার প্রথম যে আপডেট আমি আপনাদের জানাবো সেটা হচ্ছে গত 22শে এপ্রিল 2025 তারিখে পেহেলগাম অ্যাটাকের পরদিনই, অর্থাৎ 23শে এপ্রিল, সেদিন কি হয়েছিল যে আমাদের ভারতের বিএসএফের এক জওয়ান, তার নাম আবার পূর্ণম কুমার সাউ, সেই পূর্ণম কুমার সাউ গত 22শে এপ্রিল পেহেলগাম অ্যাটাকের পরদিন 23শে এপ্রিল কি করেছিল যে পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন এবং তখনই পাকিস্তানি রেঞ্জার্স তাকে আটক করে। এবং সীমান্তে যদি কখনো এ ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ তো সীমান্তে কিন্তু এ ধরনের কর্মরত অবস্থায় কোনো সেনাবাহিনী যদি সীমান্ত অতিক্রম করে, তাহলে কিন্তু দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় এবং ফ্ল্যাগ মিটিংয়ের পর সেই যে জওয়ান যিনি ভুল করে অতিক্রম করেছেন আন্তর্জাতিক বর্ডার, তাকে কিন্তু সরাসরি মুক্তি দেওয়া হয়, এটাই কিন্তু নিয়ম। কিন্তু আমাদের এই বাংলার দামাল ছেলে পূর্ণম কুমার সাউকে তখন কিন্তু পাকিস্তান ছাড়েনি এবং বস্তুত আগের দিনই জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় 26 জন নিরপরাধ মানুষের মৃত্যু হয় আমাদের ভারতবর্ষে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক চাপানোত্তরের কিন্তু একটা সৃষ্টি হয় এবং সেই ঘটনার পর থেকে কিন্তু পাকিস্তানি রেঞ্জার্স এবং ভারতীয় বিএসএফের মধ্যে কিন্তু দফায় দফায় ফ্ল্যাগ মিটিং হয়, কিন্তু সেই ফ্ল্যাগ মিটিং থেকে কিন্তু কোনো সুরাহা হয় না। অর্থাৎ পাকিস্তানি রেঞ্জার্স এই ভারতীয় সেনা জওয়ানকে কিন্তু ছাড়তে রাজি হয়নি। তো বন্ধুরা দেখুন, এরপরে আরেকটি ঘটনা ঘটে যায়।
কি ঘটনা ঘটে? ঘটনাটা ঘটে গত ৩রা মে। গত ৩রা মে রাজস্থানের সঙ্গে পাকিস্তানের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই সীমানা লঙ্ঘন করার ফলে ভারতীয় বিএসএফ আটক করে পাকিস্তানের এক রেঞ্জারকে। আপনারা বুঝতে পেরেছেন? যেখানে দাঁড়িয়ে গত ২৩শে এপ্রিল আমাদের বিএসএফের একজন সেনা জওয়ান পূর্ণম কুমার সাউ, যিনি বিশ্রাম করার জন্য ভুলবশত আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে পাকিস্তানের ভেতরে ঢুকে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, সে সময় পাকিস্তানি রেঞ্জার্সরা তাকে আটক করে এবং আটক করার পর পাকিস্তানি রেঞ্জার্স এবং ভারতীয় বিএসএফের সঙ্গে দফায় দফায় কিন্তু ফ্ল্যাগ মিটিং হওয়ার পরেও পাকিস্তানি রেঞ্জার সেই বিএসএফের যে সেনা জওয়ান ছিল তাকে কিন্তু ছাড়তে রাজি হয়নি। এবং তারপর এই ঘটনাক্রমে গত ৩রা মে রাজস্থান এবং পাকিস্তানের আন্তর্জাতিক সীমানায় পাকিস্তানি এক রেঞ্জার ভুল করে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ফেলে এবং তার ফলে ভারতীয় বিএসএফ তাকে কিন্তু আটক করে। এবং আটক করার পর কিন্তু বেশ কয়েকবার পাকিস্তান এবং ভারতের সঙ্গে কিন্তু ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং সে জায়গা থেকেও কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছিল না। এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকে ২২ দিন পর কিন্তু আমাদের সেই বাংলার ছেলে অর্থাৎ পূর্ণম কুমার সাউ, দামাল ছেলে ভারতীয় বিএসএফের সেনা জওয়ান, তাকে কিন্তু বাধ্য হয়ে পাকিস্তান বহাল তবিয়তে কিন্তু ভারতের হাতে প্রত্যার্পণ করেছে। অর্থাৎ আপনারা বুঝতেই পেরেছেন ভারত ঠিক কোন জায়গাটায় খেলাটা খেলেছে, যেখানে দাঁড়িয়ে পাকিস্তান রাজি হচ্ছিল না ভারতের বিএসএফের সেই সেনা জওয়ানকে ছাড়তে। সে জায়গায় দাঁড়িয়ে ৩রা মে রাজস্থানে কিন্তু পাকিস্তানের রেঞ্জারকে আটক করে ফেলেছে ভারত এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে ফয়সালা হয়েছে যে যদি পাকিস্তান ভারতের বিএসএফ সেনা জওয়ানকে না ছাড়ে তাহলে ভারতও পাকিস্তানি রেঞ্জার্সকে ছাড়বে না। সে জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু আজকে সকাল 10টার দিকে আমাদের বাংলার দামাল ছেলে ভারতীয় বিএসএফের সাহসী যোদ্ধা পূর্ণম কুমার সাউকে কিন্তু বহাল তবিয়তে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান এবং তারপরেই কিন্তু ভারতের তরফ থেকে সেই যে পাকিস্তানি রেঞ্জার্স তাকেও কিন্তু ছাড়া হয়েছে, যেটা রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী পাকিস্তান কিন্তু ছাড়তে রাজি হয়নি। কিন্তু ভারত চেষ্টা করছে তাকে ফ্ল্যাগ মিটিং করে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তাকে ফিরিয়ে আনার, কিন্তু সে জায়গায় রাজি না হওয়াতে গত ৩রা মেও কিন্তু পাকিস্তানের রেঞ্জার্স আটক হয়ে গেছে আমাদের ভারতের সেনাবাহিনীর হাতে। পাকিস্তান অনেকটা বাগে চলে এসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু পূর্ণম কুমার সাউকে বহাল তবিয়তে পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছে এবং তারপরেই আমাদের ভারতের তরফ থেকে পাকিস্তানি রেঞ্জার্সকে কিন্তু পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। দেখুন, প্রথমত কিন্তু পাকিস্তান কখনোই চাইতো না তাদের পাকিস্তান রেঞ্জার্সকে ফেরত নেওয়ার জন্য, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু সে ধরনের কোনো রকম উদ্যোগ নেই। কিন্তু পাকিস্তান এটা ভালো করেই জানতো যে যুদ্ধ অপরাধীদের যদি কোনো কারণবশত কোনো দেশ আটক করে তাহলে রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী তাকে কিন্তু বহাল তবিয়তে কিন্তু ফেরানো হয়, যেমনটা আমাদের হাতে ফিরিয়ে দিয়েছিল পাকিস্তান ২০১৯ সালের ২৬শে ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুন এলাকাতে জঙ্গি শিবিরে ভারত যখন অভিযান চালায় আমাদের ভারতের বায়ুসেনার মিরাজ ২০০০ যুদ্ধবিমান দিয়ে, তার জবাবে যখন ২৭শে ফেব্রুয়ারি ভারতের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তান, সে সময় পাকিস্তান থেকে আসা F-16 বিমানকে পিছু ধাওয়া করার সময় আমাদের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান MiG-21 বাইসন যুদ্ধবিমান নিয়ে যখন তার পেছনে ছুটে চলে এবং তারপর পাকিস্তানের ভেতরে ঢুকে সেই MiG-21 যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানের F-16 যুদ্ধবিমানকে ধ্বংস করে এবং তারপরে তার বিমানটিও কিন্তু ক্র্যাশ হয়ে যায় এবং ক্র্যাশ হওয়ার ফলে অভিনন্দন বর্তমান কিন্তু পাকিস্তানের ভেতরে কিন্তু প্রবেশ করে এবং তার ফলে পাকিস্তান সেনাবাহিনী আমাদের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে কিন্তু গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে আমাদের ভারত যখন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরত চায়, পাকিস্তান কিন্তু তখন নানা কিন্তু বাহানা দেখাতে শুরু করে এবং তারপরে কূটনৈতিক চাপে বাধ্য হয়ে আমাদের অভিনন্দন বর্তমানকে কিন্তু পাকিস্তান ছেড়ে দিতে বাধ্য হয়। আপনারা একবার দেখে নিন সে সময় যখন অভিনন্দন বর্তমান পাকিস্তানের ভেতরে আটক হয়েছিল সে সময়কার একবার ভিডিওটা। What is your name? Wing Commander Abhinandan. Okay. I hope you have been treated well over here with us. Yes, I have, and I would like to put this on record. And I will not change my statement if I go back to my country also. The officers of the Pakistani army have looked after me very well. They are thorough gentlemen, starting from the captain who rescued me from the mob and from his jawan, from the soldiers, and thereafter the officers in the unit which I was taken to. Okay. This is what I would expect my army to behave as, and I am very impressed by the Pakistani army. Okay, wonderful. So, Wing Commander, you hail from which place in India? Am I supposed to tell you this, Major? I'm sorry. I'm from down south. You're from down south? Yeah. Okay. And are you married? Yes, I am. You're married? Yes. Okay. I hope you like the tea. The tea is fantastic. Thank you. Okay. And now coming over to some specifics. Which aircraft you were flying? I'm sorry, Major. I'm not supposed to tell you this, but I'm sure you found the wreckage.
And what was your mission? I'm sorry, I'm not supposed to tell you this. Sorry. Thank you. তো আপনারা দেখতে পেলেন কিভাবে পাকিস্তান মেজরের উত্তরগুলি দিচ্ছিলেন আমাদের অভিনন্দন বর্তমান। ঠিক সেভাবেই কিন্তু আজকে সকালে ওয়াগা আটারি সীমান্ত দিয়ে ছাড়া হয়েছে আমাদের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। প্রায় 22 দিন পরে তিনি মুক্তি পেয়ে দেশে ফিরেছেন এবং অন্যদিকে পাকিস্তানি রেঞ্জার মোহাম্মদুল্লাহকেও কিন্তু মুক্তি দিয়েছে ভারত, তেমনটাই কিন্তু জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই দিকে কিন্তু ভারতের একটা বিরাট কূটনৈতিক জয় হয়ে গেল। এবং দ্বিতীয়ত যেটা আমি আপনাদের জানাবো সেটা হচ্ছে তুরস্কের তরফ থেকে কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। তো বুঝতে পারছেন যেই তুরস্ককে ভারত সবসময় সহযোগিতা করতো সবার আগে, যেখানে তুরস্কে কিছুদিন আগে ভূমিকম্প হওয়ার ফলে সবার আগে ভারত গিয়ে তুরস্ককে সাপোর্ট দিয়েছে, মেডিকেল কিট থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সিভিল ডিফেন্স থেকে শুরু করে সমস্ত দিক থেকে তুরস্ককে কিন্তু ভারত সবার প্রথমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। এবং সেই তুরস্ক আজকে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ আবহ চলছিল সে সময় সবার আগে পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়ে সরাসরি কিন্তু পাকিস্তানকে তুরস্কের তৈরি করা ড্রোন দিয়ে কিন্তু সাহায্য করেছে পাকিস্তানকে, সেই তুরস্ক যেই তুরস্ককে ভারত সবার আগে সহযোগিতা করেছিল। এবং আজকে যখন ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা প্রায় থেমেই গেছে সে সময় দাঁড়িয়ে ভারত যখন কূটনৈতিক চাল দিতে শুরু করেছে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুরস্কের তরফ থেকে ভারতের হাতে পায়ে পড়ার মতন একটা অবস্থা। দেখুন আপনাদের দেখাবো তুরস্কের তরফ থেকে কি নোটিফিকেশন জারি করা হয়েছে। দেখুন আপনারা নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন যেখানে স্পষ্টভাবে লিখে দেওয়া রয়েছে যে স্থানীয় জনসংখ্যার বিশাল অংশই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত সম্পর্কে অবগত নয় এবং এর দৈনন্দিন জীবন বা পর্যটন পরিবেশের ওপর কোনো প্রভাব নেই। ভারতীয় ভ্রমণকারীদের তুরস্কে হোটেল, রেস্তোরাঁ, দোকান এবং সমস্ত পর্যটন আকর্ষণে অত্যন্ত সৌজন্যের সাথে স্বাগত জানানো হয় এবং তাদের সাথে সুন্দর আচরণ করা হয়, যেমনটি তারা সবসময় করে আসছে। তাই আমরা নিশ্চিত করছি যে বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে তুরস্কে কোনো ভ্রমণ স্থগিত বা বাতিল করার কোনো কারণ নেই। সমস্ত ভ্রমণ কার্যক্রম পরিকল্পনা অনুসারে চলতে থাকে এবং ভারতীয় অতিথিদের প্রভাবিত করার কোনো বিধিনিষেধ বা নিরাপত্তা সমস্যা নেই। তুরস্কে আপনার অবস্থানকালে আরাম, নিরাপত্তা এবং সন্তুষ্টি নিশ্চিত করার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার যদি কোনো অতিরিক্ত উদ্বেগ থাকে বা আরও স্পষ্টীকরণের জন্য প্রয়োজন হয় তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আন্তরিকভাবে পর্যটন বিভাগ, আঙ্কারা। অর্থাৎ বুঝতেই পারছেন তুরস্কের রাজধানী আঙ্কারার তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে তুরস্ক পাকিস্তানকে সহযোগিতা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতের যখন দেশপ্রেমী পর্যটকরা তুরস্ককে বয়কট করা শুরু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঠিক এই ধরনের একটি নোটিফিকেশন জারি করেছে তুরস্কের রাজধানী আঙ্কারার তরফ থেকে। অর্থাৎ আঙ্কারার ডিপার্টমেন্ট অফ ট্যুরিস্ট থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে ভারতের পর্যটকরা ছাড়া কিন্তু তুরস্কের ভিতরে সমস্ত পর্যটন ব্যবসায়ী কিন্তু লসের মুখে পড়তে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটি নোটিফিকেশন প্রকাশ করেছে যেখানে স্পষ্টভাবে লিখে দেওয়া রয়েছে ভারতীয় পর্যটকরা যেন তুরস্ককে কোনো রকম বয়কট না করে, তারা যেন আবার আগের মতো তুরস্কের ভেতরে পর্যটনের জন্য যায়। তো বুঝতে পেরেছেন তুরস্ক যখন ভারতকে অবজ্ঞা করে পাকিস্তানের পাশে নিয়েছিল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তুরস্কের অবস্থাটা কেমন হয়েছে। সুতরাং তাই কিন্তু বারবার আমরা বলি যে ভারতীয়র ওপরে কূটনীতির চালে এমন কোনো দেশ নেই যে ভারতের থেকে অনেকটা এগিয়ে থাকে, কারণ সব কিছুর দিক থেকে কিন্তু বিশেষ করে কূটনীতির দিক থেকে ভারত কিন্তু অনেকটাই এগিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুরস্কের এখন হাতে পায়ে ধরার মতন অবস্থা এবং এই নোটিফিকেশনের কিন্তু এখনও কোনো পাল্টা জবাব দেয়নি আমাদের ভারত সরকার। তো এরপরে কি আপডেটগুলো উঠে আসে সেগুলি অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান তো একদিকে হাঁটু মুড়ে বসেছে, এবার তুরস্কও কিন্তু ভারতের হাতে পায়ে ধরার মতন অবস্থায় এসে পড়েছে। তো বন্ধুরা এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর এই বিষয়ের উপরে আপনারা কি মতামত পোষণ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।